নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ না হলে একা দায় নেবে না নির্বাচন কমিশন, নিতে হবে সরকারকেও। ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। তিনি আশা করেন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না। 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় দেশে বিদেশে, তার দায়িত্ব তাহলে নির্বাচন কমিশনের উপরে অনেকাংশেই বর্তায়, যদি সেই নির্বাচন গ্রহণযোগ্য না হয়। আমরা, আপনারা, মামুরা, নানারা, খালুরা সকলেই বলবেন যে এইটা কি কোনো নির্বাচন বলা যায় না। বিএনপির সাথে অপরাপর রাজনৈতিক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচনকে সামনে রেখে যে সকল অস্থিরতার কারণে মহা বিপদে পড়তে যাচ্ছে সরকার, দর্শক বন্ধুরা, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে। আর সেই অস্থিরতার কারণে এবার বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়ে গিয়েছে সরকার। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত সরকারের জন্য মহা কঠিন কোনো বার্তা আসতে চলেছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে প্রধান নির্বাচক কাজী হাবিবুল আউয়াল ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে এমন কিছু কথা বলেছেন, যেই কথাগুলো এবার সরকারের উপর তিনি চাপিয়ে দিয়েছেন। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত সেই দায়টি শুধু সরকার নিতে চলেছে? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার নতুন পরিকল্পনা নিয়ে কঠিনভাবে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। তবে কি শেষ পর্যন্ত সরকারের কোনো দিকেই যাওয়ার সুযোগ মিলছে না? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন। জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় দেশে বিদেশে, তার দায়িত্ব তাহলে নির্বাচন কমিশনের উপরে অনেকাংশেই বর্তায়, যদি সেই নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে কি আপনি পদত্যাগ করবেন? এবারে আমি কোনো জবাব দেব না, এটা খুব আমি মনে করি খুব সঙ্গত প্রশ্ন নয়। আমরা আমাদের দায়িত্বশীলতার সাথে কাজ করে যাব। আমরা আশাবাদী যে সকলের প্রচেষ্টায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এই প্রত্যাশা আমাদের নির্বাচন কমিশনের থেকে সেই চেষ্টাটা থাকবে, সেই প্রয়াসটা থাকবে। একই সাথে আমরা ঘুরে ঘুরে এই মেসেজ দিয়ে যাচ্ছি, যারা নির্বাচনটাকে প্রত্যক্ষভাবে পরিচালনা করবেন তারা যেন দায়িত্বের সাথে দায়িত্বটা পালন করবেন। হ্যাঁ, তারা যদি দায়িত্বটা পালন না করার কারণে অনিয়ম হয়, ওর কিছুটা দায়ভার তো আমাদের উপর এসে পড়বে, কিন্তু সার্বিকভাবে বা এককভাবে নির্বাচন কমিশনকে কোনোভাবে দায়বদ্ধ করা যাবে না। এখানে সরকার একটা বড় জিনিস, সরকারের উপর আমাদেরকে অনেকাংশে নির্ভর করতে হচ্ছে। সরকারের যে পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা, এবং সরকারের পক্ষ থেকে তার রাজনৈতিক সদিচ্ছা বারংবার ব্যক্ত করা হয়েছে যে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। আমি বলছি না, সরকার। আমাদের আইনে রয়েছে সরকার আমাকে সহায়তা দিতে হবে, এবং সেই সরকারের সহায়তার মধ্যে যদি আন্তরিকতা থাকে, সদিচ্ছা থাকে, নিষ্ঠা থাকে, সততা থাকে, এবং আমরা শুধুমাত্র টপ লেভেল থেকে এটাকে গাইড করব, তো থেকে সরকারের যে যদি নির্বাচন অনিরপেক্ষ হয় বা নির্বাচন যদি খুব বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, সরকারের উপরও কিন্তু সেই দায় পড়ে যাবে। সেই জন্য সরকার এই বিষয়ে খুবই সচেতন। এবার আমরা বিশ্বাস করি, আমরাও সরকারের উপর সেই চাপ সৃষ্টি করে যাচ্ছি যে কোনো মূল্যে। আমরা তো সরকার বলতে সরকারের মন্ত্রীরা এবং সরকারের প্রশাসনিক যে কর্মকর্তা কর্মচারীরা আছেন স্থানীয়ভাবে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, তাদের সাথে আমাদের ধারাবাহিক মিটিং হচ্ছে। ওরাই সরকার, ওরাই প্রকৃতপক্ষে সরকার। উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে এখানে এনেছি, জেলা প্রশাসকদেরকে এনেছি, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি নির্বাচনের গুরুত্বটা কী, নির্বাচন কেন অবাধ, নিরপেক্ষ হওয়া প্রয়োজন। তাদেরকে আমরা বারবার আন্তরিকভাবে এবং প্রশিক্ষণ দিয়ে 1 দিন 2 দিন করে এখানে রেখে প্রশিক্ষণকে বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা আশা করি তারা চেষ্টা করবেন, যে কিন্তু কিছু কিছু ল্যাপসেস হতে পারে, কিন্তু সার্বিকভাবে যেটা হচ্ছে মোটা দাগে বিতর্কিত হয়ে গেল কিনা। আপনি যদি বলে থাকেন একেবারে অ্যাবসলিউটলি নিরপেক্ষ হতে হবে, একটা বিচ্যুতি হতে পারবে না, সেটা নিশ্চয়তা দেওয়া খুব কঠিন। কোন কেন্দ্রে একটা অনিয়ম হতে পারে, কোনো আরেক জায়গায় 2টো কেন্দ্রে অনিয়ম হতে পারে, কিন্তু সার্বিকভাবে যেটাকে বলে জেনারেল টার্মসে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজ পর্যন্ত বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই নির্বাচনকে অ্যাবসলিউট টার্মসে ফেয়ার এবং শান্তিপূর্ণ বলা যায়নি। অতি রিসেন্টলি পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হলো পঞ্চায়েত, সেখানে 40 জন নিহত হয়েছে। আর আমরা যে নির্বাচনগুলো 1200 নির্বাচন করেছি লোকাল গভর্নমেন্টের, আমাদের একজনও নিহত হয়নি। বিগত 2 বছরে না, 18 মাসে আমরা 1200 নির্বাচন করেছি, এবং তার মধ্যে 8টা করেছি সংসদের উপনির্বাচন, তো একজনও নিহত হয়নি। এবং সহিংসতার ঘটনাও সামান্য 2-4টা ছাড়া তেমন ঘটেনি। যে নির্বাচনের বিষয়টা সার্বিকভাবে, বৈশ্বিকভাবে যদি আপনি পর্যালোচনা করেন, এটা এমনই একটা জিনিস
যে ক্ষমতার যে একটা দখলদারিত্ব, ক্ষমতা অর্জন করা বর্জন করা, এটা নিয়ে একটা সংঘাত, চেষ্টা অপচেষ্টা হতে পারে। তো সেই দিক থেকে সকলকে, সরকারকে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে ওই জিনিসগুলো যাতে না হয়। আমি মনে করি আমরা এবং সরকারও এই ব্যাপারে যথেষ্ট সচেতন। আমাদের আসন্ন নির্বাচনটা যাতে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হয়, সেই লক্ষ্যে সরকারের সদিচ্ছা আছে, রাজনৈতিক সদিচ্ছা আছে, আমাদেরও প্রয়াস আছে। কিন্তু আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে 90 এর পর থেকে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে, তার মধ্যে যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সেই নির্বাচনগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং দেশে বিদেশে এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, যেমন 96 এর 15 ফেব্রুয়ারি নির্বাচন বা 2014 নির্বাচন, 2018 নির্বাচন, এই নির্বাচনগুলো কিন্তু দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ। তো বাংলাদেশের মতো একটি দেশে আপনি কি একটি নির্দলীয় সরকারের অধীনে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করেন কি? এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি বলবো না, কারণ এটা একটি রাজনৈতিকভাবে বিতর্কিত প্রশ্ন। এরপর আরো জটিলতা বেড়ে গেছে এই বিষয়ের উপর। বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের একটা রায় হয়ে গেছে। আর এই বিতর্কিত বিষয়টার মীমাংসা কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে করতে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব নয় যে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে কলহ বিরোধ আছে সেখানে দুতিয়ালি করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে সাংবিধানিকভাবে এবং সংবিধানের অধীনে যে আইনগুলো হয়েছে ওর অধীনে নির্বাচনটাকে যেভাবে আয়োজন করা দরকার আমরা সেভাবে করব। তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না এটা নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি বিগত 10-15 বছর ধরেই আন্দোলন হচ্ছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক নেতৃত্ব সেটা নিয়ে দেন দরবার করবেন। তারা মীমাংসিত বিষয়টাকে মীমাংসা করবেন এবং ওর ভিত্তিতে বিষয়টা যদি কখনো নিরূপিত হয়, পরিবর্তিত হয়, তখন সেই পরিবর্তিত অবস্থানে নির্বাচন কেমন অবাধ হবে তখন সেটা বোঝা যাবে। আমার তরফ থেকে নির্বাচন কমিশনার হিসেবে, প্রধান নির্বাচন কমিশনার ওর উপর তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো মন্তব্য করা এই পর্যায়ে সমীচীন। নতুন মাত্রা অসহযোগ, ভোট বিরোধী প্রচারণা এবং নির্বাচনে জনগণকে নিরুৎসাহিত করতে 15 দিনের মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে দলটি। গণসংযোগের পাশাপাশি হরতাল অবরোধ কর্মসূচি আরও শক্তভাবে পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বস্তরের নেতাকর্মীদের। নির্বাচন বর্জনকারী সব দলকে এই আন্দোলনে পাশে চায় বিএনপি। নিজেরাও সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামতে চায়। দলটির নেতারা মনে করেন ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে সমর্থন আছে সাধারণ মানুষের। অতীতের মতো এবারও দেশে বিদেশে বিতর্কিত হবে নির্বাচন। আকর্ষণীয় মূল্যে এখন তাজা হবে মল। নতুন সব প্যাক মাত্র 30 টাকা থেকে। বাংলাদেশের অধিকাংশ জনগণ ভোট কেন্দ্রে যাবে না। এই নির্বাচন একতরফা নির্বাচন, এই নির্বাচন ক্ষমতায় থাকার নির্বাচন, এই নির্বাচন ভোটাধিকার ফিরে পাওয়ার নির্বাচন নয়। কাজেই এই নির্বাচনকে পৃথিবীর মানুষ কেন, আমরা, আপনারা, মামুরা, নানারা, খালুরা, ফুপারা সকলেই বলবেন যে এইটাকে কোনো নির্বাচন বলা যায় না। 14 সন 18 সনে তো একরকম তারা ভোট টোট বা ছাড়া তাদের ইচ্ছা মতো নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। এইবারে হবে ডেমি আর হইল আওয়ামী। তো সুতরাং আওয়ামী ডেমির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতাকে পৃথিবীর কোথাও নির্বাচন বলবে কি না, একতরফা নির্বাচন হয় কি না, এটা তো আমি জানি না। ভোটার উপস্থিতি বাড়াতে সরকারের কোনো কৌশল কাজে আসবে না বলেও মনে করেন তারা। আমরা ভোটারদেরকে নিরুৎসাহিত করা না, শুধুমাত্র আমাদের কাজটা হচ্ছে যে কেন সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন নির্বাচনে যাচ্ছেন না, এবং বিএনপির সাথে অপরাপর রাজনৈতিক সংগঠনগুলো কেন এই নির্বাচন বয়কট করছে, বা ভোটাররা কেন আজকে নির্বাচন বিমুখ হয়েছে, সেই জিনিসগুলা আমরা অসহযোগ আন্দোলনের নাম দিয়ে তুলে ধরা। মানুষ ভোট দিচ্ছে না, ভাবটা এমন যে ভোটারদের বাড়ি বাড়িতে গিয়ে বন্দুকের নল ঠেকিয়ে বাধ্য করার মতো যে ভোটে আসতে হবে। তো এখন আমি ইলেকশন যিনি করবেন তার যেমন স্বাধীনতা আছে ইলেকশন করা, ঠিক যিনি ভোট দিবেন তারও স্বাধীনতা আছে ভোট কেন্দ্রে না যাওয়া। জবরদস্তি করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার সাধারণ মানুষকে, এইটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আর যদি এইটাতে তারা ব্যর্থ হয় তাহলে ওই যে আগের যে থিওরি আছে
লক্ষ্মীপুর উপনির্বাচনের থিওরি যে এক ব্যক্তি 53 সেকেন্ডে 47টা ভোট দিবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবার দেশ বিদেশে মহা বিপদে পড়তে যাচ্ছে সরকার। দর্শক বন্ধুরা, সরকারের যে সকল কর্মকাণ্ডগুলোর কারণে বাংলাদেশে একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে এবং সেই সাথে বিএনপি, জামাত সহ সকল বিরোধী দলের নেতাকর্মীরা একের পর এক কঠিন হুঙ্কার দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের এই সকল অস্থিরতার কারণে বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়ে গিয়েছে সরকার? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি থেকে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।